গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আজ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় নেই। অনেক জায়গায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও প্রশাসনের কোনো জবাবদিহি নেই। সরকার আসলে কাদের কথায় চলে সেই প্রশ্ন তুলেছেন তিনি। সরকারের এই রহস্যজনক নীরবতা আইন শৃঙ্খলার অবনতি হলে ফায়দাটা কাদের? জি, আপনার প্রশ্নটা ফায়দাটা কাদের? প্রথমত আমি আজকে হাদিকে স্মরণ করতে চাই। এই সময়ে আসলে আমাদের নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, নির্বাচন বাংলাদেশে কেমন হবে। তারপরে যখন হাদি গুলিবিদ্ধ হলেন, সেটা আমাদের সকলকেই কিন্তু ভারাক্রান্ত করেছে। আমরা ক্ষুব্ধ হয়েছি, আমাদের মধ্যে ভয় কাজ করেছে এবং একই সাথে সাহসও কাজ করেছে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে হাদির নাম মনের মধ্যে ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে এসে আজকে দাঁড়িয়ে যখন আমরা যে আলাপ করছি, সেটা আসলে একটা নতুন পরিস্থিতি তৈরি করছে। হাদির বিচারের দাবি করার কথা ছিল, সেইখানে আমরা আলাপ করছি কী কারণে গণতন্ত্র হুমকির মুখে, কী কারণে গণমাধ্যম আক্রান্ত হচ্ছে, সেই আলোচনাগুলো করছি। এবং রাষ্ট্রের যে ভূমিকা, সেটা নিয়েও আমাদেরকে আসলে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। কারণ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের যে ভূমিকা, সেগুলোকে কিন্তু আমরা আমাদের প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে। কারণ যখন আমরা দেখলাম যে হাদি নিজে যখন গুলিবিদ্ধ হলেন, তার আগে কিন্তু উনি নিজেও নিরাপত্তাহীনতার প্রশ্নগুলো তুলেছিলেন। এবং পরবর্তী সময়েও আমরা দেখতে পেলাম যে আসলে যারা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন, তারা কে কী, সেই পরিচয়গুলো বের হতে কিন্তু খুব সময় লাগেনি। কিন্তু তারা যখন ভারতে গিয়ে আশ্রয় নিলেন, সেটাতেও খুব বেশি সময় লাগলো না। তাহলে এখানে রাষ্ট্রের ভূমিকা কী? ধরেন আমরা গত 15 বছর ধরে যখন আমরা সংবিধান পড়তাম, তখন কিন্তু আমরা দেখতাম যে রাষ্ট্রের চোখে সকলেই সমান, ধর্ম, বর্ণ, জাতি সবাই সমান। এগুলো অনেক বেশি কাগজের কথা আমরা 15 বছর থেকে বলেছি। কিন্তু যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সরকার দায়িত্ব গ্রহণ করলেন, তখন সেই সময় কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ঐক্য ছিল। এবং যত নির্বাচন কেন্দ্রিক সময় আসছে, ততই আমরা দেখছি যে এই ঐক্যের মধ্যে নানা রকম টানাপোড়েন হচ্ছে। এবং এখানে সরকারের কাছেও যে সকলেই সমান হবেন, সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে কোথাও কোথাও সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের চোখে সবাই সমান হতে পারলো কিনা, সবার মধ্যে ঐক্য ধরে রাখা, সেটা কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব। ফলে রাষ্ট্র আসলে যখন সরকারের যারা দায়িত্ব পালন করছেন, তাদের দায়িত্ব হচ্ছে ঐক্য ধরে রাখা। এবং দেশের একটা ঐতিহাসিক মুহূর্তে কিন্তু আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম এবং নির্বাচনের পথে আমরা যেতে চাই। সেই সময় রাষ্ট্রের আসলে যখন অলরেডি ঘোষণা দেওয়া হচ্ছে যে আমরা এই জায়গায় আক্রমণ করতে হবে, ভেঙে চুরে ফেলতে হবে, সেটা জানার পরেও কিভাবে আসলে প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত হয় বা ছায়ানট, উদীচী আক্রান্ত হয়, সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই রাষ্ট্রকে দিতে হবে। রাষ্ট্রের এই ভূমিকার কে রাষ্ট্র তো কোনোভাবেই ইগনোর করতে পারবে না। এবং সেখানে রাষ্ট্র কি আসলে রাজনৈতিক দূরদর্শিতার অভাব, বা কোনো দল দিয়ে তারা প্রভাবিত হচ্ছেন? আমরা কি জানি না আসলে কারা এই উস্কানিগুলো মানুষের মধ্যে দিয়েছে? ধর্মীয় যে অনুভূতি, সেটা প্রত্যেকটা যার যার ধর্ম থেকে থাকবে। কিন্তু হাদিকে কেন্দ্র করে যেইভাবে ধর্মীয় অনুভূতিকে একটা সামনে নিয়ে আসা হলো, সেটা তো আমরা মনে করি যে এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না। এবং আপনি দেখেন যে ভালুকায় যে দীপুচন্দ্র দাসকে যেভাবে আগুনে পুড়িয়ে মারা হলো, কোনো ধর্ম, ইসলাম বা কেউ কি বলে এভাবে আগুনে পুড়িয়ে মারা? এটা তো আপনি কল্পনাই করতে পারেন। ভাবতেই আমার কাছে খুব ভয়াবহ লাগছে এই ব্যাপারটা, কিভাবে এটা সম্ভব। এবং আমরা দেখেছি লক্ষ্মীপুরে বিএনপির একজনের বাড়িতে আগুন দেওয়া হলো, তার শিশু সন্তান সেখানে আগুনে পুড়ে মৃত্যুবরণ করলো। ডেইলি স্টারকে আমরা দেখলাম আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। ইভেন নুরুল কবিরের মতো একজন সাংবাদিক, যিনি কিনা গত 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিগত শাসকদের বিরুদ্ধে কথা বলে আসে, তাকেও ফ্যাসিবাদের দোষর হিসাবে তাকে তকমা দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতির মধ্যে আমরা পড়লাম কেন? ফলে সেই জায়গাগুলোকে আমি মনে করি যে এটা অবশ্যই রাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকাকে আমাদের প্রশ্ন করতে হবে, সরকারের ভূমিকাকে প্রশ্ন। সরকার কোনোভাবেই এই দায়িত্ব থেকে নিজেদেরকে আসলে কোনোভাবেই, শুধু আমরা চেষ্টা করেছিলাম এটা বললে হবে না। একই সাথে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের ভেতরে যত বেশি অনৈক্য থাকবে, যত বেশি আমাদের মধ্যে বিভেদ হবে, তত বেশি এখানে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, যারা নানাভাবে ফিরে আসতে চাবে, আজকে তাদের বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া অগ্রগতি হচ্ছে, সেটার কারণে তাদের একটা জীবনপণ একটা আছে, যেখানে যে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। শুধু তারা না, আরও অনেকেই বলছেন যে নির্বাচন করতে দেওয়া যাবে না। তাহলে এই পরিস্থিতির মধ্যে আমাদের নিজেদের মধ্যে যত বেশি অনৈক্য হবে, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যা কিছু অর্জন করলাম, সেই অর্জন কিন্তু বারবার বাধাগ্রস্ত হবে। ফলে যারা সরকারে আছেন, তাদের যেমন দেখতে হবে যে আমাদের মধ্যে যাতে অনৈক্য না তৈরি হয় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের, তেমনি গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তাদেরকেও কিন্তু এই জায়গাটা, আজকে আমরা যে আমাদের ভেতরে ঐক্য যে খুব জরুরি, সেই প্রশ্নটা কিন্তু আমাদের এই সময় বারবার বলে দিচ্ছে। সেইটা আমাদের ঐক্যই আমাদেরকে রক্ষা করতে পারে এবং দেশকে রক্ষা। সরকার আসলে কাদের কথায় চলে প্রশ্ন তুলেছেন।
হ্যাঁ, সেই প্রশ্ন কাদেরকে ইঙ্গিত আমিও করেছে? রাখতে চাই, কারণ এটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের উস্কানি আসছে, বিভিন্ন মানে কারা করছে, কোথায় হামলা করতে হবে, কি করতে হবে সব বলে দিচ্ছে। আমরা তো পুলিশের লোকও না, আমরা গোয়েন্দা সংস্থার লোক না, সেটা আমাদের দায়িত্ব না, এটার দায়িত্ব হচ্ছে সরকারের। ফলে সরকার সেই জায়গাগুলোতে যদি ভূমিকা রাখতে বিলম্ব করেন, তাহলে সরকারের ভূমিকাকে অবশ্যই রহস্যময় বলতে হবে বা পক্ষপাতপূর্ণ বলতে হবে। ফলে আমরা মনে করি যে সরকারকে আসলে এই সময়ে সকলের মধ্যে ঐক্য তৈরি না করে, আমার মনে হলো যে আমি মানে কাদেরকে উনি পছন্দ করছেন বা কাদের কথায় উনি মনে করছেন যে এভাবেই সরকারের ভূমিকা রাখতে হবে, সেগুলো আমার মনে হয় যে সরকারের এখন আসলে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভূমিকা রাখতে গেলে তাকে সকলকে নিয়ে আসলে ঐক্যবদ্ধভাবে আগানোর চেষ্টা করার দিকেই বেশি মনোযোগ দিতে হবে।